জাকার্তায় আইওআর এর শীর্ষ সম্মেলন শুরু, গুরুত্ব পাচ্ছে পারস্পরিক সহযোগিতা। সোমবার যোগ দেবেন প্রধানমন্ত্রী। অবশেষে ভাঙতেই হবে বিজিএমইএ ভবন, আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ। পোশাক শিল্পে রপ্তানি লক্ষ্য পূরণে দরকার সুশাসন, মালিক শ্রমিক সম্পর্ক বাড়ানোর পরামর্শ। স্বাগত নিউজ 24 বিজনেসে। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন আইওআর এর শীর্ষ সম্মেলন। নিরাপদ সমুদ্রসীমা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, শিক্ষা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নই মূলত এই সম্মেলনের লক্ষ্য। 21টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সোমবার সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদি। শান্তিপূর্ণ ও স্থিতিশীল সম্পর্কের প্রত্যয় নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে আইওআর এর সম্মেলন। জোটের 20 বছর পূর্তিতে প্রথমবারের মতো এ আয়োজন করল চেয়ারের দায়িত্বে থাকা ইন্দোনেশিয়া। সম্মেলনে অংশ নিচ্ছেন 21টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। নিরাপদ সমুদ্রসীমা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, শিক্ষা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নই মূলত এই সম্মেলনের লক্ষ্য। একই সঙ্গে আলোচনায় উঠে আসে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টিও। ব্লু ইকোনমির ব্যাপারটা আছে, সেটাও আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা এই অর্গানাইজেশন থেকে যাদের এক্সপার্টিস বেশি আছে, এক্সপেরিয়েন্স বেশি আছে, তাদের কাছ থেকে ব্লু ইকোনমির যে সমস্ত উপাদান আছে সেগুলিতে আমরা সংগ্রহ করে নিজেরা কাজ করতে পারি, সে ব্যাপারে মোটামুটি হয়েছে। আরেকটা হয়েছে আপনার কাউন্টারিং টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম, এটার ডিক্লারেশন হবে। 3 দিনের মূল আকর্ষণ লিডার সামিট। সেখানে যোগ দিতে সোমবার জাকার্তা আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাইরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সহ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সাথেও সফরকালীন প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সামিট লেভেলে এই প্রথম মিটিং হচ্ছে, সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী প্রথম সামিটে আসলেন। এর আগে সামিট লেভেলে হয়নি, মন্ত্রী পর্যায় পর্যন্ত হয়েছে। এবং সামিট লেভেলে হওয়ার কারণে এটার একটা পলিটিক্যাল যে কমিটমেন্ট এই 20টা দেশের, এইটার একটা এক্সপ্রেশন আসবে থ্রু কনকর্ড স্টাবলিশমেন্ট। তার সাথে সাথে একটা লং টার্ম প্ল্যান অফ অ্যাকশনও, যেটা সিনিয়র অফিসার্স লেভেলে আজকে ডিসকাশন হয়েছে, সেইটা অ্যাডপ্টেড হবে। সবচেয়ে বড় কথা হলো যে এই ইন্ডিয়ান ওশান রিমের যে দেশগুলো, এরা ক্রমশ সংগঠিত হচ্ছে। 21টি দেশের এই ঐক্যকে রাজনৈতিক ঐক্যে রূপান্তরেও কাজ চলছে বলে জানান তিনি। ভারত এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র বিরোধ নিষ্পত্তি হওয়ার পর থেকেই সমুদ্র সম্পদ আহরণে বেশ মনোযোগী সরকার। এখন পর্যন্ত এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। আর 21টি দেশের এই সম্মেলন থেকে সেই সম্পদ আহরণ করার মধ্য দিয়ে দেশের অর্থনীতির ভিত আরও মজবুত করার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলেই। তানজির মেহেদি, নিউজ 24, জাকার্তা, ইন্দোনেশিয়া। অবশেষে রাজধানীর হাতিরঝিল থেকে সরাতেই হচ্ছে বিজিএমইএ ভবন। ভবনটি ভাঙতে সব আইনি বাধাও দূর হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 3 সদস্যের হাইকোর্ট বেঞ্চ রবিবার রিভিউ আবেদন খারিজ করে দেন। তবে কবে নাগাদ ভবনটি ভেঙে ফেলা হবে এ বিষয়ে শুনানি আগামী বৃহস্পতিবার। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। রাজধানীর হাতিরঝিলে প্রায় 2 দশক আগে গড়ে তোলা গার্মেন্ট শিল্প মালিকদের 16তলা ভবনটি ঘিরে শুরু থেকে আপত্তি ছিল পরিবেশবাদী সহ সচেতন মহলের। 5 বছর আগে বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। ওই রায়ে ভবনটিকে হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো উল্লেখ করে রায় প্রকাশের 90 দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়। আদালতের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত গেল বছরের 8 নভেম্বর। 8 ডিসেম্বর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন বিজিএমইএ সভাপতি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগে 3 সদস্যের বেঞ্চ রোববার এই রিভিউ আবেদনের উপর শুনানি নিয়ে তা খারিজ করেন। ফলে এই ভবনটি ভেঙে ফেলতে আর কোনো বাধা রইল না। ভাঙার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বহাল আছে। এখন সময় হলো কতদিন
স্বপ্নের ভিতরে এটাকে সরিয়ে নিতে হবে। রিভিউ খারিজ হওয়ার পর বিজিএমইএ ভবন সরাতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে আগামী বৃহস্পতিবার একটি আবেদন করতে বলেছেন আদালত। মহামান্য আদালত বলেছেন যে আমাদের এই বিল্ডিং আমাদের এখান থেকে সরে যেতে কতদিন সময় লাগবে সেই পিটিশনটা করার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন। আদালতের নির্দেশ হাতে পেলে দ্রুত ভবন সরানোর কাজ শুরু করার কথা জানান বিজিএমইএ সভাপতি। তবে আমরা চেষ্টা করব যত দ্রুততার সাথে এখান থেকে অন্য আরেকটা বিল্ডিংয়ে যেতে পারি সেটাই আমরা চেষ্টা করব। হাতির ঝিলের বুকে বাঁধা হয়ে দাঁড়িয়ে থাকা এই ভবন কতদিনের মধ্যে সরাতে হবে তা জানতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। তৈরি পোশাকে 2021 সালের রপ্তানির লক্ষ্য পূরণে দরকার সুশাসন নিশ্চিত করা। এজন্য পণ্যের প্রসারে প্রয়োজনীয় সহায়তা চান খাত সংশ্লিষ্টরা। আর বিশেষজ্ঞরা বলছেন সুশাসন নিশ্চিতে মালিক শ্রমিকদের মধ্যে সুসম্পর্কের বিকল্প নেই। আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের শীর্ষ খাত। হিসেব বলছে রপ্তানি আয়ের 80% বেশি আসে এই খাত থেকে। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই খাতের রপ্তানির লক্ষ্য $50 বিলিয়ন। কিন্তু দেশের শীর্ষ এই রপ্তানি খাতে সুশাসন নিশ্চিত হয়েছে কতটা? শ্রমিকদের দক্ষতা বাড়িয়ে আমরা উৎপাদনশীলতা বাড়াতে পারবো এবং সেক্ষেত্রে শ্রম অধিকারের বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে আসবে। একদিকে যেমন মজুরির বিষয় আছে, তেমনি তাদের সংগঠন করবার যে অধিকার, তাদের দাবি দেওয়ার জন্য যে সংলাপের জায়গাটা, এই জায়গাটা উন্মুক্ত থাকতে হবে। পোশাক খাত সংশ্লিষ্টদের দাবি, তাজরিন ফ্যাশন ও রানা প্লাজার ট্র্যাজেডির পর অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এরপরও ক্রেতাদের কাছ থেকে পণ্যের প্রাপ্য মূল্য পাচ্ছেন না তারা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থাকা, এবং আন্তর্জাতিক বাজারে যেভাবে দাম পড়ে যাচ্ছে সেই অবস্থায় প্রতি সিজনে প্রতি বছর যেভাবে আমাদের দাম কমানো হচ্ছে পোশাকের মূল্য, সেখানে টিকে থাকা আমাদের জন্য ডিফিকাল্ট। উৎপাদন খরচ আমাদের বেড়ে যাচ্ছে, সেটা কমাতে হবে। আমাদের রপ্তানি আয় যদি না বাড়ে আমাদের নতুন বিনিয়োগকারী আসবে না। শুধু রপ্তানি আয় বাড়তে হলে টাকার অতিমূল্যায়নের কারণে কিন্তু দেখবেন যে আমরা কিন্তু 82 টাকা যখন পেতাম ডলারের বিপরীতে এখন পাচ্ছি 78 টাকা। এমন অবস্থায় পণ্যের প্রসারে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি আসছে বাজার সম্প্রসারণের পরামর্শ। আমাদের উৎপাদন খরচ আর বাড়ানো যাবে না, এবং আমি আরও মুদ্রানীতির ব্যাপারে জোর দিতে চাই যে আমাদের টাকার অবমূল্যায়ন করতে হবে, তাহলে আমাদের রপ্তানি থেকে আমাদের আয় বাড়বে। বাজারটার ভিতরেও যদি আমরা পরিবর্তন আনতে না পারি, সেখানে যদি আমরা বৈচিত্র্য আনতে না পারি, একইভাবে আমাদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর ভিতরে যদি আমি গতানুগতিক এই কাঠামোতে থেকে যাই, তাহলে এটা হবে না। আমার সামনের দিনে যত আমরা এগোবো, আমাদের বাজারের ভিতরে বৈচিত্র্য আসতে হবে, আমাদের পণ্যের ভিতরে বৈচিত্র্য আসতে হবে। পোশাক শিল্পে সুশাসন নিশ্চিত না হলে 2021 সালে রপ্তানির লক্ষ্য পূরণ অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এলপিজি গ্যাসের দাম সহনীয় করতে আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই একটি কার্যকর পলিসি গ্রহণ করবে সরকার। রাজধানীর হোটেল রেডিসনে আন্তর্জাতিক এনার্জি এফিসিয়েন্সি দিবস উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানে এই তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরও জানান, সরকার ভ্যাট সহ প্রায় 55% ভর্তুকি দেয় এই খাতে, তাই গ্যাসের মূল্যে সামঞ্জস্য আনতে এই দাম বৃদ্ধি। তিনি বলেন, নতুন করে এলপিজি গ্যাস আসলে তার দাম হবে আরও অনেক বেশি, তাই জ্বালানি ক্ষেত্রে বিকল্প উৎস খুঁজতে হবে। নিউজ 24 বিজনেস একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস সংবাদ। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে কেনিয়ায় বিনিয়োগ করতে চায় বাংলাদেশের ব্যবসায়ীরা।
বলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সকালে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে কেনিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে এফবিসিসিআই নেতাদের বৈঠকে এমন কথা জানান সংগঠনটির প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় কেনিয়ার প্রতিনিধি দলের নেতারা তাদের দেশে বিনিয়োগের নানান দিক তুলে ধরেন। এছাড়া বাংলাদেশে পড়াশোনার ব্যাপারেও আগ্রহ দেখান তারা। জবাবে এফবিসিসিআই নেতারা আশ্বস্ত করেন সব ধরনের সহযোগিতা দেয়ার। In a little way, we have started investing outside, but Prime Minister is very keen to invest $5-6 billion outside the country, so that agriculture, especially food security, cotton security, and especially mineral resources like coal mine, buying the coal mine or leasing. This kind of possibility also our Prime Minister is very keen to see, that our investor is willing to go and invest outside. So Kenya can be one of the good opportunity for all of us. শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় দেশের 2 স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয় 794 কোটি টাকা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 43 কোটি টাকা। আরও জানাচ্ছেন তাসজিন আশরাফি। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারার মধ্য দিয়ে শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 13 পয়েন্ট কমে দাঁড়ায় 5573 পয়েন্ট, আর লেনদেন হয় 794 কোটি টাকা, যা গেল কার্যদিবসের তুলনায় 167 কোটি টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 98টির, কমেছে 188টির এবং অপরিবর্তিত রয়েছে 41টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মার্টিন স্পিনিং মিলস লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই 34 পয়েন্ট কমে দাঁড়ায় 17,267 পয়েন্টে, আর লেনদেন 11 কোটি টাকা কমে হয়েছে 43 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 80টির, কমেছে 132টির এবং অপরিবর্তিত রয়েছে 29টির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিবিএস কেবলস লিমিটেড বাজারে এনেছে একটি নতুন পণ্য। রবিবার রাজধানীর 6 সিজন হোটেলে পণ্যটির উদ্বোধন করা হয়। এফআর স্কিন কোডেড নামে এই পণ্যের মোড়ক উন্মোচন করেন বিবিএস কেবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী, বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক এবং ব্র্যান্ড ব্যবস্থাপক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। নিউজ 24 বিজনেসে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস সংবাদ। ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজধানীতে জাতীয় পাট দিবস উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানে কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে গেল অর্থ বছরে আয় হয়েছে $1 বিলিয়ন। আরও জানাচ্ছেন আহসান হাবিব। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে সপ্তাহব্যাপী এই আয়োজন। 6 মার্চ জাতীয় পাট দিবসকে সামনে রেখে রবিবার ঢাকায় অনুষ্ঠিত হল আলোচনা সভা এবং পাটের ক্যানভাসে চিত্রাঙ্কন ও প্রদর্শনী। পাটের ব্যবহার উৎসাহিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা। বর্তমান বাজারে এবং বিশ্ববাজারেও পাটের তৈরি অনেক কারুশিল্প কিন্তু চলে গেছে। পাট বলতে সেই ছোটবেলায় যে পড়েছিলাম পাটকে সোনালী আঁশ বলা হয়, এবং এটির সাথে আমার সোনার বাংলা কনসেপ্টের যে যোগসূত্র, সেটিকে আসলে আমি সেলিব্রেট করছি। পাটের ক্যানভাসে ছবি আঁকার ধারণাকে নতুন শিল্পীরা দেখছেন হারানো গৌরবের নতুন হাতছানি হিসাবে। যে এই পাটকে আবার পুনর্জাগরণ, মানে আবার পুনর্জীবিত করা, পাটকে উৎপাদন করা আরও ব্যাপকভাবে, এইটার মনে হয় একটা
এই কর্মশালার মাধ্যমে মনে হয় একটা বড় ভূমিকা রাখবে। এটাকে যে ওনারা একটা নতুনভাবে রূপ দিতে চাচ্ছেন ক্যানভাসে, এটা তো খুবই ভালো একটা উদ্যোগ। পাটটাকে দিয়ে যে ক্যানভাস করা যায়, এটা মানে খুব ভালো একটা কনসেপ্ট। আগামী বছর পাট উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 1 কোটি বেল। ধানের মতো বছরে 3টি সময়ে পাট উৎপাদনের গবেষণাও অনেক দূর এগিয়েছে। ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট হওয়ার ফলে এবছর এরই মধ্যে 70 কোটি পাটের ব্যাগের প্রস্তাব এসেছে বলে জানান মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পাট মোড়ক আইন পাশ করার পর এখন দ্রব্য পাটের বস্তায় অবশ্যই নিয়ে যাওয়া আসা করতে হবে, পরিবহন করতে হবে। সেই জন্য গত বছর ছিল 10 কোটি, এবার সেখানে 70 কোটি বস্তার অর্ডার আগে হয়ে গেছে। পাট বস্ত্র মন্ত্রণালয় থেকে আমরা কতগুলো প্রকল্প নিয়েছি, যে প্রকল্পগুলোর মধ্যে আছে যে আমাদের হোম টেক্সটাইলের যে র মেটেরিয়ালস সেগুলো আমরা তৈরি করে আমরা কম্পোজিট জুট টেক্সটাইল মিল আমরা স্থাপন করছি। জাতীয় পাট দিবসের এই আয়োজন চলবে 11ই মার্চ পর্যন্ত। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিজনেস সংবাদ শেষ করার আগে ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। জাকার্তায় IOR এর শীর্ষ সম্মেলন শুরু, গুরুত্ব পাচ্ছে পারস্পরিক সহযোগিতা, সোমবার যোগ দেবেন প্রধানমন্ত্রী। অবশেষে ভাঙতেই হবে বিজিএমইএ ভবন, আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ। পোশাক শিল্পে রপ্তানির লক্ষ্য পূরণে দরকার সুশাসন, মালিক শ্রমিক সম্পর্ক বাড়ানোর পরামর্শ। এই ছিল এখনকার মতো, এরপর দেখবেন নিউজ 24 স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।